আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে রাজশাহী ইউনিভার্সিটি সাস্ট, কুমিল্লা ইউনিভার্সিটি হাজির দানিশের জন্য কেমিস্ট্রি সাজেশন পার্টের আমরা আজকে তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। গত ভিডিওগুলোতে আমি রাসায়নিক পরিবর্তন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং কর্মমুখী রসায়ন নিয়ে আলোচনা করছি। আজকে আমি এখানে তড়িৎ রসায়ন থেকে যে যে প্রশ্ন পরীক্ষায় চলে আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, একদম বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি তুমি ক্লাসটা করো, ইনশাল্লাহ এখান থেকে যে প্রশ্ন আসবে তুমি পারবা। তো শুরুতে দেখো, তড়িৎ রসায়ন থেকে যে দুইটা জিনিস আমাদের সবথেকে মোস্ট কমন। দেখো, আমাদের একটা আছে হচ্ছে গ্যালভানিক কোষ, আর একটা আছে তড়িৎ রাসায়নিক কোষ। প্রথম প্রশ্ন আসতে পারে যে গ্যালভানিক কোষ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে। তো দেখো, এটা খুব সহজে তুমি গ্যারাত দিয়ে মনে রাখবা। জ্ঞাতে হচ্ছে গ্যালভানিক কোষ, আর অতে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, আর ততটা কি করবে, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। এখানে একটু এগুলো হবে। এবার দেখো, পরিবাহিতা। পরিবাহিতার উপর চাপের কোনো প্রভাব নাই, এটা একটু মনে রাখতে পারো। তড়িৎ অপরিবাহী কারা? আমরা জানি তড়িৎ অপরিবাহী কারা, রাবার, কাঁচ, কাঠ, সালফার, তারপরে অধাতু। এখানে আরো কয়েকটা আমি একটু যুক্ত করে দিই। অধাতু, এরপরে তোমার গ্লুকোজ, এগুলো সব হচ্ছে তড়িৎ অপরিবাহী, বা চিনিও হতে পারে এখানে, এগুলা। আচ্ছা, তড়িৎ পরিবাহী, বিশুদ্ধ পানি, হীরক, গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবাহী। কেন বিদ্যুৎ পরিবাহী এটা নিয়ে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধনে কিন্তু আলোচনা করেছি। এছাড়া তোমার এখান থেকে চলে আসতে পারে সবল তড়িৎ বিশ্লেষ্য কারা? শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার এবং তাদের লবণ। তো শক্তিশালী অ্যাসিড কারা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রা অ্যাসিড, এগুলা। তো এখানে জানো ম্যাক্সিমাম জিনিসই তোমরা। এখানে শুধু নাইট্রিক অ্যাসিডটা একটু অ্যাড করে নিতে পারো। সবল ক্ষারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলা মেইনলি। আর গ্রুপ 2 এর ক্ষেত্রে যদি বলো, তাহলে তোমার এখান থেকে তুমি পাইতে পারো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো হচ্ছে সবল, এবং এরা সবল তড়িৎ বিশ্লেষ্য। এবং ম্যাক্সিমাম লবণ, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই দুইটা বেশি থাকে। তারপরে সোডিয়ামের লবণ বলতে সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম সালফেট হতে পারে। পটাশিয়ামের লবণ বলতে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, এগুলো হতে পারে। আমি শর্টে এখানে বলে দিলাম সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ। এবার আসো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? প্রথম কথা, দুর্বল অ্যাসিড। দুর্বল খালতারে দুর্বল অ্যাসিড বলতে আমরা কোনগুলোকে বুঝি? এখানে তুমি কার্বনিক অ্যাসিড জানো, এই সালফিউরিক অ্যাসিড জানো, হাইড্রোজেন ফ্লোরাইড জানো, ফসফরিক অ্যাসিড জানো। আর এখানে জৈব অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, মানে মেইন কথা কার্বক্সিলিক অ্যাসিড গুলা। আর ক্ষারের মধ্যে যদি তুমি বলো, ক্ষারের মধ্যে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে দুর্বল ক্ষার। অ্যামোনিয়া, অ্যাকুয়াস অ্যামোনিয়া, এটাও কিন্তু দুর্বল ক্ষার। এগুলা হচ্ছে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এগুলা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আবার কিছু কিছু লবণ হতে পারে। তড়িৎ অবিশ্লেষ্য কারা? এই তো জানো, চিনি, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন, এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। সোডিয়াম ক্লোরাইডকে পানিতে যদি আদ্র বিশ্লেষিত করা হয়, তাহলে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নে আসে, এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হয় না। এবার এখান থেকে সুপার কন্ডাক্টরের নামটা একটু তোমাকে মনে রাখতে হবে, দুইটা। এখানে তো একটা নিবেনিয়াম জার্মেনিয়াম আছে না? নিবেনিয়াম জার্মেনিয়াম ছিল, আর একটা কিন্তু ইট্রিবিয়াম বেরিয়াম কিউপ্রাস অক্সাইড। ইট্রিবিয়াম বেরিয়াম কিউপ্রাস অক্সাইড, ওটার আছে, ওই যে কি বলে, সন্ধি তাপমাত্রাও কিন্তু আছে, কিন্তু ওটা খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু তোমার যে এইগুলা জানতে হবে যে সুপার কন্ডাক্টর হিসেবে দুইটা অক্সাইড কিন্তু ছিল। সুপার কন্ডাক্টর হিসেবে দুইটা অক্সাইড কিন্তু ছিল। একটা নিবেনিয়াম জার্মেনিয়াম, যেটা সন্ধি তাপমাত্রা দেওয়া আছে 23.2, আর একটা হচ্ছে ইট্রিবিয়াম বেরিয়াম কিউপ্রাস অক্সাইড, যেটা সন্ধি তাপমাত্রা হচ্ছে 90 কেলভিন। এটা একটু মনে রাখতে পারো। তো সুপার কন্ডাক্টর কি? সুপার কন্ডাক্টর তৈরি হয় কিভাবে? সংকর ধাতু এবং ধাতুর অক্সাইড দিয়েই মেইনলি আমাদের এই সুপার কন্ডাক্টরটা তৈরি হবে। এই কথাটা তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, টোটাল তড়িৎ রসায়নে এখান থেকে কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে। দেখো, এটা একটা, আমরা যদি কোষের কথা চিন্তা করি, এটা কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ প্রভাবিত হবে কি দ্বারা? আয়নের দ্বারা।
তুমি দেখো সোডিয়াম ক্লোরাইড এটাকে যদি তুমি ভাঙো তুমি কি পাবা? এখান থেকে সোডিয়াম আয়ন পাবা। তাহলে সোডিয়াম আয়নের জন্যই কিন্তু এখানে তড়িৎ পরিবহনটা হবে। এখন দেখো তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড পজিটিভ, পরীক্ষা কিন্তু আসে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ। তাহলে এখানে অ্যানোডে অলওয়েজ জারণ বিক্রিয়া হবে। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া দেখো মাইনাস থেকে এখানে কত হয়েছে, মাইনাস থেকে এখানে জিরো হয়েছে। তার মানে কি কমছে না বাড়ছে? বাড়ছে। বাড়া মানে কি জারণ, জারণ বাড়া মানে বাড়ন, তাহলে জারণ। তাহলে অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়। তাহলে উল্টা করে ক্যাথোডে বিজারণ হবে, এটা আমরা জানি। এবার দেখো এখানে আমাদের এই ফ্যারাডের সূত্র পড়ার আগে আমি আরেকটা কথা বলি। এই যে দেখো জেড সমান এম বাই এফ আমি ছোট্ট করে লিখে রাখছি। জেড সমান এম বাই এফ ই বা ইএফ, বা এটা সময় এটাকে আবার কিভাবে প্রকাশ করা যায়? এটাকে আবার আমরা এটাও বলতে পারি, এই এফ এর মান তো আমরা জানি ৯৬৫০০, তাহলে ই ইন্টু ৯৬৫০০ কিন্তু আমরা বলতে পারি এখান থেকে। তাহলে এই জেডটা কি? জেডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, বা যেটাকে আমরা বলি যান্ত্রিক তুল্যাঙ্ক। হাইড্রোজেনের জন্য কত ছিল? হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা একটু মনে রাখতে পারো। এরপর তুমি কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা, যদি এগুলো মুখস্থ রাখা কঠিন তারপর একটু চেষ্টা করো মনে রাখার। এখন এটা তো গেল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। শুধুমাত্র যদি রাসায়নিক তুল্যাঙ্ক বলে, এটা একটু শুধু মনে রাখো, শুধুমাত্র যদি রাসায়নিক তুল্যাঙ্ক বলে সেটা কিন্তু এম বাই ই, শুধুমাত্র রাসায়নিক তুল্যাঙ্ক বললে। এই কথাটা একটু মনে রাখো। আচ্ছা, এবার এখানে দেখো ফ্যারাডের সূত্র। এই এই অধ্যায় থেকে তুমি দুইটা টপিক যদি পড়ো, একটা হচ্ছে ফ্যারাডের সূত্র প্রথম সূত্র, এবং দ্বিতীয়টা হচ্ছে ই সেলের ম্যাথ। এই দুইটা জিনিসই তোমাকে পড়তে হবে। তো ফ্যারাডের প্রথম সূত্র কি ছিল? ডাব্লিউ সমানুপাতিক কিউ ছিল। ডাব্লিউ সমানুপাতিক কিউ ছিল। এখন মনে রাখতে হবে যে ফ্যারাডে আমরা কি এই সূত্র বা একটা তড়িৎ দ্বারে কি থাকে? অ্যানোড থাকে আর ক্যাথোড থাকে। অ্যানোড দ্রবণ ছেড়ে, অ্যানোডে থেকে ছেড়ে গিয়ে ক্যাথোডে গিয়ে সঞ্চিত হবে, এটা মনে রাখতে হবে। অ্যানোড দিয়ে ইলেকট্রন দ্রবণ ছেড়ে যায় গিয়ে, সেখান থেকে গিয়ে ক্যাথোডে গিয়ে জমা হয়। অ্যানোড টু ক্যাথোড, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, এটা জানি আমরা। আচ্ছা, তাহলে এই জায়গায় এখান থেকে দেখো ডাব্লিউ সমান জেড কিউ আসে, তাহলে ডাব্লিউ সমান কিউ সমান আবার আমরা কি জানি? কিউ সমান আমরা আইটি জানি, তাহলে ডাব্লিউ সমান এখান থেকে আসতেছে জেড আইটি। তাহলে এবার জেড সমান দেখো এখানে আমরা বলছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এম বাই এফি, সেটা বসালে দেখো ডাব্লিউ সমান এম আইটি বাই এফি আসে। তুমি চাইলে এই সূত্র দিয়ে সব ম্যাথ করতে পারো, ওর থেকে সবচেয়ে বেটার হবে এই একটা সূত্র দিয়ে তুমি সব ম্যাথ করবা। কিউ সমান এন ই এফ, ফ্যারাডের প্রথম সূত্র রিলেটেড কি? কিউ সমান এন ই এফ। এখানে এনটা হচ্ছে মোল সংখ্যা, ইটা হচ্ছে তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কয়েকটা জিনিসই তো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, এগুলো কিন্তু তুমি জানো। এগুলা পরিমাণগত রসায়নেও কিন্তু পড়েছো। এবার এর কিছু ম্যাথ থাকবে তোমার, এর কিছু ম্যাথ থাকবে। বা আমরা এখানে তুল্য সংখ্যা ডিরেক্টলি না বলে এখানে কি বলবো? ইলেকট্রন আদান প্রদান কতটা হয়েছে সেটার উপর বেসিস করে বলতে পারে, যদি তোমার আননোন কোনো বিক্রিয়া দিয়ে দেয়। যেমন ধরো তোমার একটা বিক্রিয়া দিয়ে দিছে, দিয়ে এখান থেকে বলছে ইয়ের মান কত। তো দেখো মাইনাস থেকে জিরো হয়েছে, কয়টি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে এখানে? একটা না, কিন্তু ২ মোল আছে বলে ২টি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। এখানেও সেম কাহিনী, এখানেও দেখো সেম কাহিনী। এখানে অক্সিজেন থেকে যখন অক্সিজেন জিরোতে আসছে তখন কিন্তু ৪টা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। এটা পারবা। ১ ফ্যারাডে সমান ৯৬৫০০ এই ৫০০ কুলম্ব। এই ১ ফ্যারাডে মানে আরো কত ভাবে লেখা যায়? এই ৪টা অপশনই কিন্তু পরীক্ষায় থাকতে পারে। ১ ফ্যারাডে মানে ১ মোল ইলেকট্রনের চার্জ। ১ মোল মানে কত? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ইলেকট্রনের চার্জ। তার মানে আমরা লিখতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু ইলেকট্রনের চার্জ, যেটা গুণ করলে দেখো ৯৬৫০০ পাবা। অথবা মাঝে মাঝে অপশনে এটাও দেওয়া থাকতে পারে ৯৬৪৭৩ কিলো এই কুলম্ব। এইটা একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, এবার এটা খেয়াল করো, এই টাইপের ম্যাথই আসে। ১ ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হয়? একটু এটা বড় করে আমি এখানে রেখে দিয়েছি যেন এটা বুঝতে সুবিধা হয় সেজন্য। দেখো কি চাইছে, কি পরিমাণে সঞ্চিত হবে কোন ধাতুটা। তা এখন তুমি কি করবা? প্রত্যেকের দেখো তুল্য সংখ্যা দেখো। জিঙ্ক এই দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তুল্য সংখ্যা ২। অ্যালুমিনিয়াম ৩টা ত্যাগ করতে পারে, তুল্য সংখ্যা ৩। পটাশিয়াম একটা ত্যাগ করতে পারে ১। ক্যালসিয়াম ২টা ত্যাগ করতে পারে ২। এখন দেখো তো
এখানে কিউটাই তো তোমার চাইছে সঞ্চিত হওয়ার পরিমাণ, তাই না? তাই কিউ সমানুপাতিক ই, যার ই এর মান সব থেকে বেশি তার কিউ এর মান সব থেকে বেশি, সেটা সবচেয়ে বেশি সঞ্চিত হবে। তার মানে দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ই এর মান তুমি 3 পাচ্ছ, তাহলে এটাই কি হবে, এটা এই ক্ষেত্রে সর্বোচ্চ হয়ে যাবে, এটাই কি সর্বোচ্চ হবে। দেন এই টাইপে আরো প্রশ্ন দেখো এখান থেকে, আমি এখান থেকে ছোট্ট করে আরেকটা ম্যাথ আমি এখানে তোমাদের অ্যাড করে দিই, আসতে পারে এই টাইপের ম্যাথ। এখানে তোমাকে বলা হয়েছে যে 18 গ্রাম অ্যালুমিনিয়াম, 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে ক্যাথোডে সঞ্চিত করতে, 18 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে সঞ্চিত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত হবে, প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত হবে। তা কিউ বের করতে বলছে না, এখানে কি করতে বলছে, অপশনগুলো খেয়াল করতে হবে। অপশনগুলো ধরো তোমার সব ফ্যারাডে দেওয়া আছে, কুলাম দেওয়া থাকলে তো কুলাম দিতেই হবে। কিউ সমান এন ই এফ বলো, এন সমান কি, মোট সংখ্যার সূত্র তো জানো, মোট সংখ্যার সূত্র মনে হয় না বলার খুব বেশি দরকার আছে, তারপরও কয়েকটা জিনিস তো তোমাকে জানতেই হয়। আমি এটা আগে একটু দেখাই। মোল সংখ্যার সূত্র তো তোমরা কি জানো, ডাব্লিউ বাই এম জানো না? তা ডাব্লিউ বাই ই ইন্টু এটা আসতেছে, ডাব্লিউর মান দেওয়া আছে 18, অ্যালুমিনিয়ামের আণবিক ভর আমরা জানি কত 27, ইন্টু ই এর মান কত অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, ই এর মান 3, ইন্টু এফ, 3 9 27, 9 2 18, তাহলে এখান থেকে আসতেছে কত 2 ফ্যারাডে, এখান থেকে আসতেছে 2 ফ্যারাডে আসতেছে। তাহলে এই একটা টাইপের ম্যাথ চলে আসতে পারে, ডিরেক্টলি তোমাকে কিউ বের করতে বলতে পারে, যদি কুলাম্ব অপশনে পাও তাহলে এখান থেকে 96,500 গুণ করে দিতে হবে। এবার এখানে দেখো ওই টাইপের একটা প্রশ্ন, 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। তাই তোমাকে এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে কি হাইড্রোজেন আয়ন থেকে তৈরি হবে, হাইড্রোজেন আয়ন তো সিঙ্গেল থাকে। তুমি এখানে সমতা বিধান করে দেখো দুইটা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, তার মানে ই এর মান 2, এটা এখানে বসায় দেখো এখানেও 2 ফ্যারাডে আসতেছে কিউ সমান এন ই এফ দিয়ে। এই একটা সূত্রেরই ম্যাথ কিন্তু তোমার সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে। এবার আসি, জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালালে এত গ্রাম সঞ্চিত হবে জিঙ্ক। তাহলে এটা ডাব্লু দেওয়া আছে, কি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে আয়ের মান, বের করতে বলছি কি কতক্ষণ টি বের করতে হবে। তা তুমি কিউ সমান এন এফ মনে রাখো, কিউ সমান আইটি জানো, এন সমান যেহেতু ভর দেওয়া আছে ডাব্লু বাই এম ইউজ করবা, তাহলে এখান থেকে টি সমান কি ডাব্লু এফ বাই এম আই আসতেছে, মানগুলো সব বসায় দিয়ে এখানে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারবা। তাহলে এই সূত্র রিলেটেড যে তোমার ম্যাথ গুলা চলে আসে এই কিউ সমান এন এফ দিয়ে, এখান থেকে তুমি টি বের করবা, এখান থেকে তুমি ডাব্লু বের করার দুই একটা ম্যাথ প্র্যাকটিস করতে পারো, ডাব্লু বের করার ম্যাথ প্র্যাকটিস করবা, টি বের করার ম্যাথ প্র্যাকটিস করবা, তড়িৎ প্রবাহ বের করার ম্যাথ প্র্যাকটিস করবা, এই 3টে 4টা ম্যাথ দুই এক প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায়। মনে হয় না খুব বেশি এখানে দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করতেছি, পারবা এগুলা। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ। তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ, এখানে তো তোমাকে অবশ্যই তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজটা মুখস্থ করতেই হবে। এইখানে আছে, এখন তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ কি আছে, লি কে কে না ম্যাকাভার এলে যেন ফিরে, এলে যেন কেমনে ফিরে, কাঁদলে কিভাবে, নীল সোনা পাবে, এইগুলা ছিল, এগুলো ছিল হাইড্রোজেনের উপরে, এরপরে কিন্তু হাইড্রোজেনের নিচে কতগুলো ছিল। তো এটা তো অবশ্যই সবার মনে আছে বা মুখস্থ করতেই হবে, এই যে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ টেক্সট বুক থেকে দেখবা অথবা যার কাছে যে বই আছে সেখান থেকে ছন্দ দিয়ে এটা মনে রাখতে হবে, কারণ এইখান থেকে অনেক প্রশ্ন চলে আসে কিন্তু, এখান থেকে অনেক প্রশ্ন চলে আসে। এখন প্রথমে আসো কি কি আসে, আয়ন চার্জ মুক্ত হওয়া, তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে যে বেশি নিচে অবস্থান করতেছে সে সবার আগে চার্জ মুক্ত হবে। ধরো আমি কতগুলো লিখলাম, লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম, এই আয়নগুলোর কথা লিখলাম, এগুলো কিন্তু সিরিয়ালি আছে, সবার নিচে কি আছে, সোডিয়াম আছে, তাহলে সবার আগে চার্জ মুক্ত হবে সোডিয়াম। এটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে, যখন অ্যানায়নের ক্ষেত্রে আসবে তখন এটা মনে রাখবে কিভাবে, নাসা কবে আইলো হাই সেটা দিয়ে, হাইড্রোক্সিল আয়ন সবার নিচে আছে সেজন্য সে সবার আগে চার্জ মুক্ত হবে। তাহলে যার অবস্থান যত নিচে সে সবার আগে চার্জ মুক্ত হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবার আসো এই টপিকটা থেকেও প্রশ্ন আসে যে অ্যানোডে এবং ক্যাথোডে কি তৈরি হবে, অ্যানোডে এবং ক্যাথোডে
কি তৈরি হবে। তো এখানে দেখো আমি একটু টেকনিক শিখাই দিই। যদি আননোন কিছু দিয়েও দেয় তাহলে যেন পারো, যদি আশা করি এর ভিতর থেকে সবগুলাই তোমার দিয়ে দিবে। এখানে কি আছে দেখো, সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থা। মনে রাখবা জলীয় অবস্থা যদি দেওয়া হয়, যদি জলীয় অবস্থা দেওয়া হয় এবং এরকম অ্যাকুয়াস মানে তো জলীয়, এই ফরম্যাট যদি থাকে, যদি এই ফরম্যাট থাকে মনে করবা সেখানে পানি ভাঙতে হবে। উপরেরটা খেয়াল করো, এখানে শুধুমাত্র গলিত সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, শুধুমাত্র গলিত সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, এখানে কিন্তু পানি ভাঙা যাবে না, পানি দেওয়া যাবে না, শুধুমাত্র সোডিয়াম আর ক্লোরাইডটাকে ভাঙবা। তাই সোডিয়াম ক্লোরাইডটাকে আয়নে ভাঙলে কি আসে, সোডিয়াম আয়ন আসে আর ক্লোরাইড আয়ন আসে। কি পাই আমরা, সোডিয়াম আয়ন পাই আর ক্লোরাইড আয়ন পাই। এখন অ্যানোড কি পজিটিভ, আমরা দেখছিলাম না তড়িৎ বিশ্লেষণ, ওখানে অ্যানোড কি পজিটিভ, ক্যাথোড কি নেগেটিভ। তো অ্যানোড যদি পজিটিভ হয়, ক্যাথোড যদি নেগেটিভ হয়, এখানে তুমি পজিটিভ আয়নটা কোথায় দিবা, পজিটিভ আয়নটা তুমি কোথায় দিবা। আচ্ছা এখানে একটা কথা উল্টে গেছে এই জায়গায়, পজিটিভটা নেগেটিভের এখানে দাও, আর এখানে ক্লোরিনটা নেগেটিভের এখানে দাও, পজিটিভের এখানে দাও। তাই যদি পজিটিভের এখানে দাও তাহলে কি আসবে, ক্লোরিনটা তার পরমাণু হিসেবে থাকবে না, সে গ্যাস হিসেবে থাকবে। আর সোডিয়াম কিন্তু ধাতু হিসেবে জমা হতে পারে, ক্যাথোডে কি এই এখানে গেলা এইভাবে জমা হবে। তারপরে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, বা এটাকে আবার কি বলা যায়, এখানে আবার কিন্তু ব্রাইন দিয়েও আসে, ব্রাইন দিয়েও চলে আসে। তো যাই হোক, এখানে প্রশ্ন আসে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষিত করলে কি কি উৎপন্ন হয়, কি কি উৎপন্ন হয়। তো এখানে একটু উল্টো করা হয়ে গেছে, এখানে কিভাবে ঠিক করে দিই। এইটা ক্যাথোড হবে, এইটা ক্যাথোড হবে, দেন এইটা অ্যানোড হবে। এটা একটু ঠিক করে দিতে হবে, একটু লেখার সময় অনেক আগে নোটটা করা ছিল তো এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে। এটা অ্যানোড, অ্যানোড হবে, এটাকে আমরা অ্যানোড রাখবো। আর এটা তাহলে আমাদের ক্যাথোড। তাহলে এখান থেকে, হ্যাঁ এটা ঠিকই আছে। এবার এখন এগুলাকে ভাঙতে হবে, প্রথমে তুমি চার্জে ভাঙবে, যেমন এখানে সোডিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি তাহলে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পাচ্ছ। তাহলে এই অ্যানোডটা পজিটিভ বলছিলাম না আমরা, অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ, এটা ঠিক আছে। তাহলে এখানে এবার তাহলে তুমি দেখো সব মিলে যাবে। এবার এটা আসো, সোডিয়াম এখানে কি ছিল, এখানে কিন্তু অ্যানোড ছিল পজিটিভ, তার মানে নেগেটিভ পার্টটা এখানে যুক্ত করব। এখন দেখো, যখন বলছিলাম একটু আগেই যে নেগেটিভ আয়নের মধ্যে যার অবস্থান নিচে, যার অবস্থান নিচে সে সবার আগে চার্জ মুক্ত হবে। তাই এখানে OH আয়ন আর ক্লোরাইড আয়নের মধ্যে OH আয়নের অবস্থান নিচে, কিন্তু সে আগে চার্জ মুক্ত হবে না, এটা মনে রাখতে হবে। সে আগে কিন্তু চার্জ মুক্ত হবে না। কেন সে আগে চার্জ মুক্ত হবে না, কারণ এইখানে জলীয় অবস্থায় ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেশি হয়ে যায়, সেজন্য সেই যাবে অ্যানোডে, সেই যাবে। তাহলে অ্যানোডে ক্লোরিন আসবে, তাহলে বাকি থাকলো সোডিয়াম আর হাইড্রোজেনের মধ্যে, হাইড্রোজেনের অবস্থান তো নিচে, সোডিয়ামের নিচে কি হাইড্রোজেন না, সেজন্য সে যাবে অ্যানোডে। তাহলে অ্যানোড সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে কি আসবে, অ্যানোডে ক্লোরিন, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে ক্লোরিন ক্যাথোডে হাইড্রোজেন। সেম ভাবে আমি ধরো এখানে বললাম পটাশিয়াম বোরোমাইডের জলীয় দ্রবণের আদ্র বিশ্লেষণ, ওই তড়িৎ বিশ্লেষণ, কোথায় দেখি, এখানেই। ধরো আমি এখানে বললাম কেবিআর পটাশিয়াম ব্রোমাইডের, তাহলে এখানে অ্যানোডে কি উৎপন্ন হবে, ক্যাথোডে কি উৎপন্ন হবে, একই জিনিস না, যত জলীয় কথা বলতেছে, পটাশিয়াম ব্রোমাইড আয়ন, দেন এখানে হাইড্রোজেন আয়ন, ওইস আয়ন। তাহলে এখানে কোনটা যাবে, বোরোমিন যাবে, আর কি আসবে, হাইড্রোজেন আসবে। ওইটার মতো করে এটাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যখন মার্কারি দেওয়া হবে, মার্কারি দেওয়া মানে বুঝতে হবে ক্লোরিন আয়নের ঘনমাত্রাটাকে বেশি বোঝা যাচ্ছে। তাই ক্লোরিন আয়নের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে সেখানে কি আসবে, অবশ্যই ক্লোরিনই আসবে। আর যখন মার্কারি থাকবে সোডিয়াম অ্যামালগাম আসবে, এটা আসে না। কিন্তু এই প্রথম দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট।
আর এটাকে কি বলা যায়? ব্রাইনও বলা যায়। এটাকে ব্রাইনও কিন্তু বলা যায়। আচ্ছা, এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, দেখো এই জায়গায় সোডিয়াম আর ওএইচ বিক্রিয়া করে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হতে পারে, কিন্তু কোনোভাবেই কি তৈরি হওয়া পসিবল না, এখানে অক্সিজেন তৈরি হওয়া পসিবল না। এটা কিন্তু থাকে যে, এটাকে আবার কি বলা যাবে? ব্রাইন। তাহলে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে বলবে কোনটি তৈরি হয় না, অক্সিজেন কিন্তু তৈরি হওয়া সম্ভব না, অক্সিজেনটা তৈরি হওয়া পসিবল না। এটা একটু মনে রাখতে হবে। বাদ বাকিগুলো সব একই প্রসেসে এখানে তুমি বের করতে পারবা একটু দেখলেই। দেখো অ্যাকুয়াস মানে জলীয়, সেখানে তুমি এটা ভাগ করবা নাইট্রেট আর ওএইচ এর মধ্যে কার অবস্থা। দেখো এইখানে একটা টেকনিক আছে, যাই হোক যারই অবস্থান নিচেই হোক না কেন, ওএইচ আগে চার্জ মুক্ত হোক বা নাইট্রেট চার্জ মুক্ত হোক, হওয়ার কথা তো ওএইচ, যেই হোক অক্সিজেন থাকা মানে তোমার ক্যাথোডে গিয়ে অক্সিজেন আসবে। কোনো একটা জায়গায় অক্সিজেন থাকা মানে ক্যাথোডে গিয়ে অক্সিজেন আসবে। আর বাদ বাকি এখানে কি আসবে? হাইড্রোজেন আসবে। আর এখানে কপার চলে আসবে। এই সালফেটে অক্সিজেন আছে না, প্রোডাক্টে তুমি অক্সিজেন পাবা। এইগুলা। এবার আসো তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে এই কথাগুলা মনে রাখতে পারলে তুমি অনেক এমসিকিউ সলভ করতে পারবা। টোটাল সবকিছু আমি এখানে অ্যাড করে রেখে দিয়েছি। দেখো হাইড্রোজেনের উপরে যারা, বিশেষ করে তুমি হাইড্রোজেনের নিচের গুলা মনে রাখবা। বিশেষ করে 4টা মৌল থাকে, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, এই 4টাই বেশি থাকে। তাহলে হাইড্রোজেনের উপরে যারা, তারা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। নিচে যারা অবস্থান করে তারা কিন্তু প্রতিস্থাপন করতে পারে পারে না। হাইড্রোজেনের নিচে যাদের অবস্থান তারা কি করতে পারে না, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। এটা মাথায় রাখতে হবে। নিচের গুলো আগে চার্জ মুক্ত হবে, এটা কিন্তু আগেই বলে আসছি। তারপরটা দেখো, এটা এখান থেকে লাগবে বেশি। দুইটা আয়ন থাকলে সিরিজে, ধরো দুইটা আয়ন পাশাপাশি দিয়ে দিছে, কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। ধরো আমার এখানে ম্যাগনেসিয়াম আর ক্যাডমিয়াম দিয়ে দিছে পাশাপাশি, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, ক্যাডমিয়াম দেওয়া আছে। এখন তোমাকে বুঝতে হবে কোনটার অবস্থান উপরে কোনটার অবস্থান নিচে। সক্রিয়তা সিরিজ অনুসারে ম্যাগনেসিয়ামের অবস্থান কি উপরে না? উপরেরটা অলওয়েজ অ্যানোড, নিচেরটা অলওয়েজ ক্যাথোড হবে। তার মানে উপরেরটা অ্যানোড মানে কি, উপরেরটা জারণ হবে, নিচেরটার বিজারণ হবে। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্যাডমিয়াম তুমি চিন্তা করবা কার অবস্থান উপরে। এই জন্য কিন্তু বলছি যে সক্রিয়তা সিরিজ অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। একইভাবে ধরো জিঙ্ক আর কবাল্ট যদি দিয়ে দেয়, কার অবস্থান উপরে? জিঙ্কের অবস্থান উপরে, তাহলে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করবে, তার জারণ হবে। কবাল্ট ক্যাথোড হিসেবে কাজ করবে। এবার আসো পাত্রে রাখতে পারবো কি পারবো না, ম্যাথ করে বের করতে হয়। তো এখানে ম্যাথ না করেও তুমি এখান থেকে দেখো কিভাবে পারবা। মনে রাখতে হবে নিচের পাত্রে, নিচের পাত্র বলতে হাইড্রোজেনের নিচের কথা বলতেছি এখানে, বা হাইড্রোজেনের নিচে না বলে যে কোনো কিছু বলা যাবে। পাশাপাশি দুইটা আমি বুঝাচ্ছি। নিচের পাত্রে উপরের লবণ রাখা যাবে, যেমন আমি বললাম কপারের পাত্র, সেখানে উপরের দিকে যে কোনো একটা মৌল না, জিঙ্কের লবণ রাখা যাবে। মানে কপারের পাত্রে জিঙ্ক সালফেট রাখা যাবে, কিন্তু উপরের পাত্রে নিচের লবণ রাখা যাবে না। তার মানে যদি আমি এখানে বলি জিঙ্কের পাত্রে কপার সালফেট রাখতে পারবা কিনা, পারবা না। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, ম্যাথ করে বের করতে হয়। এখন তুমি এটা অনায়াসেই পারবা। যেমন এই যে কপার ধাতুর পাত্রে ফেরাস সালফেট রাখতে পারবা, কারণ কপার কি আয়রনের নিচে অবস্থান করতেছে। কিন্তু আয়রনের পাত্রে কপার সালফেট রাখতে পারবা না। উপরের দিকে যারা থাকে তাদের সক্রিয়তা বেশি, নিচের দিকে যারা থাকে তাদের সক্রিয়তা কম, সক্রিয়তা হ্রাস পায়। উপরের দিকে যারা থাকে তারা সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক। তার মানে উপরের দিকে যত যাবো তড়িৎ ধনাত্মকতা বাড়বে, বিজারণ বিভব কমবে। এখান থেকে তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজ থেকে এর বাইরে তেমন কিছু আর প্রয়োজন নাই। যা যা বলছি এখান থেকে তোমাকে শুধু সলভ করতে হবে। আচ্ছা, এবার আসো কোষ সংকেত। এখানে কি এটা? লবণ সেতু। লবণ সেতুর বাম পাশে থাকে অ্যানোড, ডান পাশে থাকে ক্যাথোড। মনে রাখতে হবে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়, এই কথাটা শুধু। এবার দেখো জারণ মানে কি, জারণ মান বৃদ্ধি। একটু খেয়াল করো এখানে কি হয়েছে, 0 থেকে 2 প্লাস, এখানে কি 2 প্লাস থেকে 0 হয়েছে। তাহলে 0 থেকে 2 প্লাস মানে কি, জারণ মান বৃদ্ধি পাইছে। জারণ মান বৃদ্ধি পাওয়া মানে কি, জারণ হওয়া। এটাকে এভাবে লেখা যায়, আয়ন না লিখে জিঙ্ক সালফেট লেখা যায় এখানে। আর এখানে কপার 2 প্লাস না লিখে কপার সালফেট লেখা যায়। তার মানে মোট কথা তোমাকে মনে রাখতে হবে লবণ সেতুর বাম পাশে জারণ হবে আর ডান পাশে বিজারণ হবে। বিজারণ মানে জারণ মান কমবে,
আর জারণ মান বাড়বে, এই কথাটা মনে রাখবা। এবার আসে কি বিক্রিয়া হয় এখানে, দেখো খেয়াল করো, জিঙ্কের এই যে মাঝখানে যে দাগটা না, এটা মনে করবো তীর চিহ্ন, বিক্রিয়াকার তীর চিহ্ন, এই যে বিক্রিয়া তীর চিহ্ন। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে তো জিঙ্ক টু প্লাস হয়েছে, ত্যাগ করা মানে কি আমরা মাইনাস বলি না, তাহলে মাইনাস দুইটা ইলেকট্রন, এখান থেকে কি জিঙ্ক টু প্লাস, এটা অ্যানোড। এখানে কি ঘটছে, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি প্লাস, প্লাস টু ইলেকট্রন, তাহলে কপার হয়েছে, কপার টু প্লাস গ্রহণ করে কপার হয়েছে, ক্যাথোডে গিয়ে জমা হয়েছে। তাহলে সামগ্রিক বিক্রিয়া কি হচ্ছে, এখানে কাটলে দেখো টু ইলেকট্রন কেটে যায়, তাহলে আমরা কি পাই, জিঙ্ক প্লাস কপার টু প্লাস, আর এর পাশে কি থাকে, জিঙ্ক টু প্লাস প্লাস কপার। এবার এখান থেকে আসো ইসেলের, ইসেল সমান আমরা কি মনে রাখবো সর্বদা, কি হয়েছে এখানে, অ্যানোডে যা হয়েছে তাই করবা। অ্যানোডে কি হয়েছে, জারণ হয়েছে, ক্যাথোডে কি হয়েছে, ক্যাথোডে বিজারণ হয়েছে না, তাহলে অ্যানোডে জারণ, অক্সিডেশন, জারণটাকে আমরা কি বলি, অক্সিডেশন, তাহলে অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ। তুমি ম্যাথ অলওয়েজ এই সূত্র দিয়ে করবা, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এমসিকিউতে আসতে পারে যে নিচের কোন সমীকরণটি সঠিক নয়। তো দেখো যখনই তুমি অ্যানোডে জারণটা ঠিক রাখছো, ক্যাথোডে বিজারণের পরিবর্তে ক্যাথোডে যেই জারণ করবা চিহ্নটা উল্টায় দিতে হবে। আবার অ্যানোডে যখন জারণ ছিল, জারণের পরিবর্তে যদি অ্যানোডে বিজারণ বিভব লিখো তাহলে চিহ্ন উল্টাতে হবে। এইভাবে দেখো চারটা জিনিস আমরা লিখতে পারি ইসেলের ম্যাথের ক্ষেত্রে, তুমি চারটা যে কোনো সূত্রটা দিয়ে ইউজ করতে পারো, কিন্তু বেশি ভালো হবে এই সূত্রটা দিয়ে করার, ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা কম। মানে শর্টকাট শিখছো বড় মান থেকে ছোট মান বিয়োগ, ওখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইভাবে মেইন সূত্র দিয়ে করবা ভুল হওয়ার তেমন কিন্তু সম্ভাবনাই নাই, সবসময় সূত্র দিয়ে করবা। দেখো এখানে জিঙ্কের কি দেওয়া আছে, টু প্লাস থেকে জিরো বিজারণ বিভব দেওয়া আছে, এখানে দেখো সিলভারের বিজারণ বিভব দেওয়া আছে, বলছে ইসেলের মান কত হবে। তাহলে এইখানে দেখো, এখানে তোমার একটা ছোট্ট কাজ আছে, একবার প্র্যাকটিস করে ফেললে এই সমস্যাটাও দূর হয়ে যাবে। কি দূর হবে, দেখো এখানে অ্যানোডে জারণ বিভব না, তোমাকে আগে খুঁজতে হবে যে কে অ্যানোড কে ক্যাথোড। সক্রিয়তা সিরিজে তো সব কয়টা ধরো তোমার মনে নাই, ভুলে গেছো, এই বিভব দেখেই তুমি বুঝতে পারবা। প্রথমত তোমার কাজ হবে দুইটাকে একই আকারে নিয়ে আসা, মানে হয় দুইটা তুমি জারণ বিভাবে নিয়ে যাবা, না হলে দুইটাকে তুমি বিজারণ বিভাবে নিয়ে যাবা। যদি দুইটাকে জারণ বিভাবে নিয়ে যাও, যার জারণ বিভব বেশি সে অ্যানোড হবে, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড হবে, সিম্পল কথা। তা দেখো এই দুইটা আমি কোন ফরম্যাটে রাখছি, দুইটাই কিন্তু বিজারণ বিভাবে রাখছি। তাহলে একটু খেয়াল করে দেখো তো কার বিজারণ বিভব বেশি, এইটা না, +0.80, এটা তো মাইনাস, যেহেতু এইটাই বড় তার মানে এ হচ্ছে ক্যাথোড, এ হচ্ছে কি ক্যাথোড। তা এ যদি ক্যাথোড হয় অবশ্যই এ কি হবে, অ্যানোড। তাহলে এবারে সূত্রে বসাতে হবে, অ্যানোডের জারণ বিভব দিতে হবে, আছে কি বিভব, বিজারণ বিভব দেওয়া আছে। এবার এটাকে তুমি চিহ্নটা চেঞ্জ করে দিলেই কি হয়ে যাবে, জারণ বিভব হয়ে যাবে না, তখন এই সূত্রে কি বসাবা তুমি এখানে 0.76, সূত্রে প্লাস আসবে, এবার ক্যাথোডে বিজারণ বিভব কি দেওয়া আছে, দেওয়া আছে এই 0.80। দেখছো কত ইজিলি কিন্তু এগুলা করা পসিবল। দেখো সেগুলো আমি এখানে লিখে রাখছি বোঝার সুবিধার জন্য, দেখলেই পারবা, এগুলা দেখলেই পারবা। তাহলে এখান থেকে মনে হয় না এটার খুব বেশি ম্যাথ দেখানোর প্রয়োজন আছে, এই একটা দেখলেই এনাফ, একটা দেখলেই এনাফ, এটা করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা এবার আসো নায়ারনস্টের ইকুয়েশন, লবণ সেতু নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, নায়ারনস্টের ইকুয়েশনটা একটু দেখো। নায়ারনস্টের ইকুয়েশনে কি হয়, এটাই তো আমার সূত্র তাই না, ই সেল সমান ই নট সেল মাইনাস দিতে হবে, এখানে যদি মাইনাস দাও 2.303 আর জি ডিভাইডেড বাই ইএফ ইন্টু উপরে কি হবে, এইটা কি, এটা কিন্তু উৎপাদের আয়ন, উৎপাদের আয়ন বলতে কি, একটু আমি প্রিভিয়াস পেজে আবার একটু যাই, দেখো তো এইটাই তো উৎপাদের আয়ন, বিক্রিয়কের আয়ন এইটা, তাহলে উৎপাদের আয়ন বলতে অ্যানোডের থেকে যে আয়নটা পাই সেটাই উপরে দিতে হয়, এখানে কিন্তু সেইটাই। তাহলে এই বাম পাশে অ্যানোডের যে আয়ন এইটাই হচ্ছে আমার উৎপাদের আয়ন, আর ক্যাথোডের যে আয়ন এটাই হচ্ছে বিক্রিয়কের আয়ন। তাই নায়ারনস্টের ইকুয়েশনটা সরাসরি আসতেও পারে। এখান থেকে যে প্রশ্নটা আসে ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে, এটা অন্যান্য ভার্সিটিতেও কিন্তু আসতে পারে, যে দেখো মনে রাখতে হবে এখানে দুইটা কথা, ই সেলের মান কখন বাড়বে, যদি জিঙ্ক টু প্লাস আয়নের ঘনমাত্রা কমাও নিচের ঘনমাত্রা বাড়াও,
এবং এখানে নেগেটিভ রাখো, তাহলে ইসেল এর মান বাড়বে। তাহলে কি হবে? ইসেল এর মান বাড়বে। এখন নানস্টের ইকুয়েশন কখন ব্যবহার হয় এটা মনে রাখতে হবে। নানস সমীকরণটা মানে এই যে সমীকরণটা অনাদর্শ অবস্থায়, মানে টি সমান যখন 25°C, ঘনমাত্রা যখন 1 মোলার, গ্যাসের চাপ যখন 1 অ্যাটমসফিয়ার না হলে তখনই আমরা এটা ব্যবহার করব। আদর্শ অবস্থা কি? পজিটিভ সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার 1 মোলার ঘনমাত্রাকে বলি না, সেটা তো এখানে সেটা না। আচ্ছা, তাহলে নার্নস্টের ইকুয়েশন থেকে দেখো, এরকম একটা দিয়ে বলবে নার্নস্টের ইকুয়েশন লিখো। নার্নস্টের ইকুয়েশন লিখো, তাহলে ইকুয়েশন কি লিখবা? উৎপাদের আয়ন দিবা উপরে, নিচে দিবা বিক্রিয়কের আয়ন। এখন যদি আয়নের পাওয়ার আলাদা থাকে তখন কি করণীয়? জাস্ট এক্সচেঞ্জ করে দিবা। ক্রোমিয়ামের 3টা সিলভারের এখানে দিয়ে দিবা, সিলভারেরটা উপরে দিয়ে দিবা। যেমন এখানে দেখো 2 আর 3 আছে, তাই 3টা দিবা উৎপাদের আয়নে। দেখো 3টা দিয়ে দিছি উৎপাদের আয়নে। উৎপাদের আয়ন কোনটা? ম্যাগনেসিয়াম। বিক্রিয়কের আয়ন কোনটা? অ্যালুমিনিয়াম 3+, তাকে দিয়ে দিস 2টা। জাস্ট যদি আসে চার্জটা পরিবর্তন করে দিব। শুধুমাত্র কি করবা? চার্জটা পরিবর্তন করে দিবা। আমি এখানে ছোট্ট আরেকটা নোট দিয়ে দিই। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল এই নার্নসের ইকুয়েশন থেকে পিএইচ ক্যালকুলেশন। নার্নসের ইকুয়েশন থেকে পিএইচ ক্যালকুলেশন। তাহলে এই নার্নসের ইকুয়েশন থেকে পিএইচ ক্যালকুলেশন আমরা কিভাবে করব? শুধু সূত্রটা একটু তুমি জেনে রাখো, তাহলে শুধু মান বসাই দিলে হয়ে যাবে। ইএইচ সমান ইএইচ নট মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই ইএফ। ই মানে সে তুল্য সংখ্যার ওইটা বা যতটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, প্লাস লগ হাইড্রোজেন আয়নের ঘন, হাইড্রোজেন আয়ন বাই হাফ ইন্টু H2 গ্যাসীয়। এই সূত্রটা দিয়ে এটা করতে হবে। এই সূত্র দিয়ে এটা করা যায়। সূত্র দিয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম আসছিল একটা, যদিও খুব বেশি এটা ইম্পর্টেন্ট না। একটা বারই আসছিল, দ্বিতীয়বার আসার সম্ভাবনা অতটা নাই বললে চলে। আচ্ছা, এটাকে আবার এইভাবেও লেখা যায়, দরকার নাই দেখার, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে দেখো লবণ সেতুর কথাটা বলতেছিলাম। লবণ সেতুর লবণগুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। লবণ সেতুর কি কি লবণ ইউজ করা হয়? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। এখানে ঘনমাত্রা কত হতে হয়? ঘনমাত্রা তো 0.1 মোলার হতে হয়। এবং এই লবণ সেতুর ভূমিকা বা কাজটা কি? লবণ সেতুর ভূমিকা বা কাজটা কি? এটা কিভাবে মনে রাখতে হয়? ভূমিকা পূর্ণ ভেনিস দিয়ে পড়া যায় না? যায়। পূর্ণ থেকে কি? এ বর্তনী পূর্ণ করবে। লবণ সেতু কি করে? লবণ সেতু বর্তনী পূর্ণ করে। ভর থেকে বা ভে থেকে কি করে এরা? ভারসাম্য রক্ষা করে। নি থেকে নিরপেক্ষতা বজায় রাখে। নিরপেক্ষতা বজায় রাখে। আর এ দন্তস্ব থেকে সংযোগ স্থাপন করে। সংযোগ স্থাপন করে। এই তিনটা কথা তোমার, এই চারটা কথা একটু মনে রাখতেই হবে। আর লবণ সেতুর লবণগুলো কি? লবণ সেতুকে কিভাবে প্রকাশ করা হয়? এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তাহলে মোটামুটি এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমি বলে দিয়েছি। এবার আসো আরো কয়েকটা জিনিস এখানে একটু দেখাই। এটা তো জানো যে ই সেলের মান যদি পজিটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, পাত্রে আমরা রাখতে পারি না। ই সেলের মান 0 হলে তাকে মৃত কোষ বা সাম্য অবস্থা বলে থাকি আমরা। কোষ ডেল জি মুক্ত শক্তি, এবং ই সেলের মান তো উল্টা। ডেল জি নেগেটিভ হলে সেটা স্বতঃস্ফূর্ত, কিন্তু ই সেলের মান পজিটিভ হলে সেটা কি? স্বতঃস্ফূর্ত। তাহলে ডেল জি আর এ কিন্তু একে অপরের উল্টা, এই যে ই সেলের উল্টা লিখে দিয়েছি। আচ্ছা, ড্যানিয়েল কোষে কয়েকটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, যেমন এইটা। ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে জিঙ্ক, ক্যাথোড হিসেবে কপার অলওয়েজ ফিক্সড থাকবে। অলওয়েজ ফিক্সড থাকবে। গ্যাস ইলেকট্রোড হিসেবে প্লাটিনাম গোল্ড ব্যবহার করা হয়, গ্যালভানাইজিং এ আমরা জিঙ্ক ইউজ করি। আরেকটা জিনিস এখানে তুমি মনে রাখবা, ড্রাই সেলে
কি কি ব্যবহার করা হয়? ড্রাই সেলে কার্বন দণ্ড আর জিঙ্ক। ড্রাই সেলে কার্বন দণ্ড এবং জিঙ্ক ইউজ করা হয়, এটা মনে রাখবা। আচ্ছা, আমি ব্যাটারি থেকে কয়েকটা জিনিস একটু বলি। যে লিথিয়াম এসভিও হার্টের পেসমেকারে ইউজ করা হয়, হার্টের পেসমেকারে ইউজ করা হয়, এই কথাটা একটু মনে রাখবা। এরপরে যে রিচার্জেবল ব্যাটারি কোনগুলা, ওখান থেকে রিচার্জেবল ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি কোনটা কোনটা রিচার্জেবল ব্যাটারি? লিথিয়াম আয়ন ব্যাটারি, নট লিথিয়াম, লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এটা কিন্তু লিথিয়াম এসভিও, লিথিয়াম আয়ন না। যদি লিথিয়াম আয়ন হয়ে যায় সেটা কিন্তু রিচার্জেবল। এরপরে লেড অ্যাসিড ব্যাটারি, এই দুইটা রিচার্জেবল, কিন্তু লিথিয়াম ব্যাটারি কিন্তু রিচার্জেবল না। লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস একটু পড়বা, যে হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল হচ্ছে পরিবেশ বান্ধব। হাইড্রোজেন ফুয়েল সেল এটা হচ্ছে পরিবেশ বান্ধব, এবং এই হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কোনটা চলাচল করবে? হাইড্রোজেন আয়ন চলাচল করে। তো স্বাভাবিক কথা, তাই না? হাইড্রোজেন আয়ন এখানে চলাচল করবে। আর ব্যাটারিতে, আর এই যে ব্যাটারি টপিক থেকে এর বাইরে তেমন খুব বেশি প্রশ্ন আসতে দেখি নাই। আর যদি পড়তে চাও, এখান থেকে তুমি পড়তে পারো ওই যে লেড স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, 4.5 মোলার, এটা পড়তে পারো। হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন সেলে ফুয়েলের উৎসটা কি? পানি। এইগুলা কয়েকটা জিনিস পড়া যায়। তারপরে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলে ধনাত্মক তড়িৎ দ্বারা গ্রাফাইটের উপর নিকেলের আস্তরণ থাকে। এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোনটা তোমার? এই যে কিউ সমান এনইএফ, যদি দুইটা জিনিস পড়তে চাও তাহলে তুমি ই সেলের ম্যাথ দেখবা, এটা পড়বা, এন্ড কিউ সমান এনইএফ এই সূত্রের ম্যাথ দেখবা এই অধ্যায় থেকে। আর কিছুই যদি না পড়ো, এই দুইটা মাস্ট তুমি দেখে যাবা। ইনশাল্লাহ এই দুইটা থেকে চাইলে পাবা, বাদ বাকি সবকিছু আমি এখানে দেখাই দিয়েছি।